the most powerful economy, the strongest army. We are science, health, and culture. We are creating a better world. We are discovering new worlds. We are education and sharing. The future is ours. We are the European, and together we are unstoppable. সুপ্রিয় দর্শক, দেশ বিদেশের যেখান থেকে ইউরোপ টাইমস দেখছেন, টাইমস 24 টিভির ইউরোপ টাইমস অনুষ্ঠানের 32তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়াজুল ইসলাম কাউসার। দর্শক, আপনারা জানেন ইউরোপ টাইমসের অনুষ্ঠানের মধ্য দিয়ে ইউরোপ সহ বহির্বিশ্বের প্রবাসীদের কমিউনিটির বিভিন্ন সমস্যাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। বিভিন্ন প্রবাসী কমিউনিটির নতুন প্রজন্মদের জন্য কার্যক্রম, এবং আমরা সেই থেকে সমস্যাগুলোর সমাধান করার জন্য অনুরোধ করে থাকি বাংলাদেশের রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারকদের কাছে। আজকেও তার ব্যতিক্রম নয়। দর্শক, আমাদের সাথে যুক্ত থাকেন দুজন অতিথি। আজকেও রয়েছেন দুজন সম্মানিত অতিথি। প্রথমেই আমরা দুজন অতিথির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন সুলতান শিকদার, ভারপ্রাপ্ত সভাপতি ইতালি আওয়ামী লীগ ভারেস, এবং আমাদের সাথে আরো যুক্ত আছেন মোহাম্মদ রায়হান আহমেদ, সভাপতি বৃহত্তর সিলেট ঐক্য পরিষদ ভেরোনা ইতালি ও সাধারণ সম্পাদক বাংলাদেশ সমিতি ভেরোনা ইতালি। দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমি স্বাগত জানাচ্ছি সুলতান শিকদার, ভারপ্রাপ্ত সভাপতি ইতালি আওয়ামী লীগ ভারেস প্রভিন্স। আপনাকে স্বাগত জানাচ্ছি ইউরোপ টাইমসে। আসসালামু আলাইকুম সুলতান মাহমুদ। সুলতান শিকদার, কেমন আছেন? আসসালামু আলাইকুম, আল্লাহর রহমতে ভালো আছি। ইউরোপ টাইমস এবং আপনাদের কলাকুশলী যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আমাকে এই লাইভে আমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ আপনাদেরকে। অসংখ্য ধন্যবাদ সুলতান শিকদার, আপনি আমাদের সাথে যুক্ত থাকুন। আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরাও কৃতজ্ঞ আপনার কাছে। আমরা পরিচয় পর্ব সারলাম। আমার সাথে যুক্ত আছেন মোহাম্মদ রায়হান আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি ইউরোপ টাইমসের স্টুডিও থেকে। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ। জি, আমি শুনতে। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি অসংখ্য আপনাদেরকে অভিনন্দন। বিশেষ করে আমার এক বড় ভাই যে বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি, আমার পক্ষ থেকে ওনাকে আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অসংখ্য ধন্যবাদ রায়হান আপনাকেও। আপনি সম্ভবত ইতালির ভেরোনা থেকে যুক্ত হয়েছেন। ইতালির অত্যন্ত চমৎকার একটি শহর, যেখানে আমরা প্রেমের নগরী বলেও আখ্যায়িত করি, যেখানে রোমিও জুলিয়েটের নিদর্শন রয়েছে। সেই অঞ্চল থেকে আপনি যুক্ত হওয়ার জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক, আপনাদেরকে বলে রাখছি, আমাদের অনুষ্ঠানে কিন্তু আপনারা সরাসরি কল করে আমাদের আজকের অতিথিদ্বয়ের সাথে কথা বলতে পারেন, এবং আপনারা কমেন্টস করেও আমাদের অতিথিদেরকে কমেন্টস করে প্রশ্ন রাখতে পারেন। দর্শক, আমরা স্কোরে একটি নাম্বার দেওয়া আছে, তারপর আপনাদের জ্ঞাতার্থে আমি নাম্বারটি বলে দিতে চাই। 018198144449। এই নম্বরে আপনারা সরাসরি কল করে আজকের অতিথিদ্বয়ের সাথে আপনারা কথা বলতে পারেন। দর্শক, আমরা কথা বাড়াবো না, আমরা চলে যাব সরাসরি আমাদের আজকের অতিথিদ্বয়ের সাথে কথা বলতে। আমরা প্রথমেই আলাপ করতে চাচ্ছি সুলতান শিকদার, ভারপ্রাপ্ত সভাপতি ইতালি আওয়ামী লীগ ভারেস শাখা। সুলতান শিকদার, নিশ্চয়ই আপনি আমাদেরকে শুনছেন। তো আপনাকে প্রথমেই আমরা যদি জানতে চাই যে আপনি একজন সামাজিক ব্যক্তিত্ব হিসাবে এবং রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে করোনা মোকাবেলায় কিভাবে কাজ করেছেন, এবং আপনি তো সাংগঠনিক ভাবেও ব্যক্তিগত ভাবেও বিভিন্ন পর্যায় থেকে আপনি মানবতার কল্যাণে আত্মনিয়োগ করেছেন। তো সেই বিষয়গুলো যদি একটু তুলে ধরতেন, করোনা কালীন যে কার্যক্রমগুলো। সুলতান শিকদার। জি, ধন্যবাদ আপনাকে। আসলে করোনা যে পরিস্থিতি, বর্তমান পরিস্থিতিটা সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছেন বলতে পারি। সারা পৃথিবীকে এখন একটু নার্ভাস করে দিয়েছেন। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আমাদের বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির বাংলাদেশি ভাই বেরাদার যারা আছেন, বন্ধু বান্ধব যারা আছেন, তাদের সকলকে কোনো না কোনো ভাবে সাহায্য সহযোগিতা করার। এখন মূল বিষয়টা হয়ে গেছে এখানে
সরকারিভাবে যে আইনগুলো নির্দেশগুলো দেওয়া হয়েছে, আমি যে এলাকাটা থাকি এই এলাকাটা একটা রেড জোন। এখানে 3 থেকে 5 জনের বেশি লোক একত্রিত হওয়া যায় না, যাবেও না। এখানে কোনো মিটিং করা যায় না, কিছুই করা যায় না। হয়তো যারা যারা এখানে আছেন তাদের সাথে টেলিফোনে যোগাযোগ করে খোঁজ খবর নেওয়া যায়। কারো কারো কিছু সমস্যা আছে, এটা অবশ্যই আছে, অস্বীকার করার কোনো সুযোগ নেই। কারণ বর্তমানে কাজকর্ম সকলেরই, অনেকেরই বন্ধ, অধিক সংখ্যক লোকের কাজকর্মই বন্ধ। যারা বিভিন্ন জায়গায় মিল ফ্যাক্টরিতে কাজ করেন, রেস্টুরেন্টে কাজ করেন, রেস্টুরেন্টে তো টোটালি বন্ধ। এদের আর অর্থনৈতিক কিছু সমস্যা আছে। তবে একটা বিষয় আছে, কারণ কিছু কিছু বিষয় আছে আপনি সাহায্য সহযোগিতা করলে এটা তো আর বলা যাবে না। কারণ তারপর আমরা চেষ্টা করি যেভাবে হোক, যারা যেভাবে সম্ভব সাহায্য সহযোগিতা করার। জি জি, অসংখ্য ধন্যবাদ সুলতান শিকদার আপনাকে। আমরা এই প্রসঙ্গটি আবার যদি টেনে একটু রায়হান আপনার কাছে বলি যে আপনি কিভাবে একজন সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তি হিসাবে কিভাবে আপনি সাংগঠনিকভাবে এই মানবতার কল্যাণে এগিয়ে এসেছেন বা কি ধরনের কার্যক্রম দেখছেন, আপনি যদি বলতেন। জি, অসংখ্য ধন্যবাদ জনাব কাউসার ভাই। আমি প্রথমত আমার সম্মানিত বেরোনার বসবাসকারী সকল প্রবাসীর পক্ষ থেকে আজকের এই স্টুডিও সবাইকে অভিনন্দন, দর্শকদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। বর্তমান প্রেক্ষাপটে যেটা আমরা সবই অবগত আছি যে বর্তমান যে কোভিড-19 কারণে এটা বলা যায় যে 2020 সালে আমরা সবাই ক্ষতিগ্রস্ত। যার কারণ হলো যে কোভিড-19 এর কারণে আমরা ব্যবসা প্রতিষ্ঠান বলেন, সামাজিকভাবে বলেন, কর্মজীবীরাই বলেন, আমরা অনেকেই বর্তমান প্রেক্ষিতে অনেক সমস্যা জর্জরিত। বিশেষ করে বাংলাদেশ কমিউনিটি সহ আমরা বর্তমানে আগের মতো সেই জায়গায় ভালো নেই। তারপর আমরা চেষ্টা করতেছি আমাদের জায়গা থেকে সামাজিকভাবে আমাদের কমিউনিটির জন্য ভালো কিছু করার এবং আমাদের সামর্থ্য অনুযায়ী এক প্রবাসী হিসাবে আরেক প্রবাসীর পাশে দাঁড়ানো, এটা আমাদের ইমানি দায়িত্ব বলে আমি মনে করি। এবং যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগের 15 জায়গায় নিয়ে যান, ওনার সাহায্যই বড় সাহায্য আমি মনে করি একজন মুসলমান হিসাবে। আর দ্বিতীয় চেষ্টা যেটা, যে সামাজিকতা রক্ষা করা, যে বর্তমান যে আইনের যে পত্রিকা যেটা আমাদেরকে প্রবাসী হিসাবে আমাদেরকে এগুলা ফলো করা উচিত আমি মনে করি, আমাদের নিজের সেফটির জন্য এবং যে দেশে আছে সেই দেশের লকে ফলোর জন্য। তো সামাজিকতা যেটা বলতে আমি বুঝাবো যে আমাদের স্থানে, যেমন আমাদের এখানে নির্বাচিত বাংলাদেশ সমিতি নামে একটা বেরোনা বাংলাদেশ সমিতি আছে, ওনাদের পক্ষ থেকে আমাদের মাননীয় সভাপতি, সেক্রেটারি সহ এবং আমি আমার স্থান থেকে আমরা যতটুকু সম্ভব আমরা একজন প্রবাসী হিসাবে সমাজে আরেকজনের পাশে দাঁড়ানোর আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। ধন্যবাদ কাজল ভাই। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দুজনেই চমৎকার করে বলেছেন। আমরা এবার অন্য একটি প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাচ্ছি। সুলতান শিকদার, আপনার কাছে আমরা আসতে চাচ্ছি একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে, সেটা হচ্ছে যে ইতালিতে করোনা পরিস্থিতি আবারও কিন্তু অবনতির দিকে যাচ্ছে। তো অসংখ্য প্রবাসী কাজ হারিয়ে ফেলেছে ইতিমধ্যে, আমরা যেটা জানতে পেরেছি, এবং সেই প্রবাসীরা কিন্তু দেশে রেমিটেন্স প্রবাহ যেটা ছিল আমরা দেখেছি, জিডিপি কিন্তু অনেক এগিয়ে গিয়েছিল বাংলাদেশে। কিন্তু আমরা আশঙ্কা করছি যে প্রবাসীদের যে পরিস্থিতি, তাদের কাজ নেই এবং তাদের ব্যবসা নেই এবং তারা কিন্তু মানবতার অনেকেই জীবনযাপন করছে ইতিমধ্যে, সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং তাদের পরিবারও কিন্তু সেই অবস্থাতেই আছে। তো এই অসহায় এবং প্রবাসীদের যে পরিবার, সেই অসহায় প্রবাসীদের পরিবারদের জন্য কি কি করণীয় রয়েছে, এবং রেমিটেন্স প্রবাহ কি আপনি মনে করেন যে একটা হুমকির সম্মুখীন বা থমকে যেতে পারে, এরকম আভাস তো মনে হচ্ছে, তো আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে আবারও। আসলে যে প্রথমে বলছিলাম যে এই কোভিড-19 সারা বিশ্বকে স্থবির করে দিয়েছে, সে প্রভাব তো সব জায়গায় পড়বে, এটা বাস্তব সত্য কথা। তারপরে যেটা হলো কাজকর্ম, আমাদের বিদেশি যারা, আমরা এখানে যারা বসবাস করি, বিদেশে বসবাস করে যারা, তাদের অনেকেই কাজকর্ম নাই, তাহলে এটা একটা প্রভাব অবশ্যই পড়বে, এটা অস্বীকার করার সুযোগ নাই। আমরা এখানে যাদের ডকুমেন্টস আছে তারা সরকারিভাবে কিছুটা সাহায্য এখানে পায়, তারা এটা পেয়ে থাকে, কিন্তু যাদের ডকুমেন্টস নাই তাদের কোন একটু সাহায্য এরা একটু সমস্যাই আছে, কারণ সরকারিভাবেও তাদের কোনো সহায়তা পান না। তো সেক্ষেত্রে হয়তো সামাজিকভাবে আমাদের উপরই দায়িত্বটা পড়ে
যে তাদের জন্য সাহায্য সহযোগিতা করার, সেটা আমরা আপ্রাণ চেষ্টা করে থাকি এবং করেছিও বটে, কম বেশি যা হতে পারে। এবং ওরভাবে তো সকলকেই একেবারে 100 ভাগ করা যায় না, তারপরে যতটুকু সম্ভব করার চেষ্টা করেছি এবং করেছি। বিষয়টা যদি বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, আমাদের দেশের কথা যদি বলি, রেমিটেন্স, হ্যাঁ, বিদেশের থেকে আমরা যদি অর্থ প্রেরণ করতে না পারি সেই ক্ষেত্রে তো প্রভাব পড়বেই। এটা তো, আর এই ব্যবসা বাণিজ্য, সেখানে গার্মেন্টস, সেটাও তো এই বিদেশের সাথেই তো সম্পর্কিত বিষয়গুলো। সেখানে সার্বিক দিক দিয়ে আমরা যদি বিবেচনা করি তাহলে রেমিটেন্সের উপর একটু প্রভাব পড়বে, এতে কোনো সন্দেহ নেই। কতটুকু পড়বে সেটা হলো বিবেচনার বিষয়, আলোচনার বিষয়, কতটুকু কোত্থেকে কতটুকু অর্থ সংগ্রহ করা যায়, কি ভালো মন্দ। রাইট। বিদেশে পরবাসের যারা বসবাস করে তাদের পরিবার বর্গের জন্য যদি সম্ভব হয়, বর্তমান বাংলাদেশ সরকার, বিশেষ করে আমি দৃষ্টি আকর্ষণ করব আপনার মাধ্যমে আমাদের অর্থমন্ত্রী মহোদয়ের কাছে, যে পরিবার বিদেশে পরবাসের বসবাসকারী পরিবার পরিজনের জন্য যদি তাদের সরকারি লোন হিসাবে কিছুটা সাহায্য সহযোগিতা করা যায়, যে এই ক্লান্তিকালীন সময়ে তাদের জন্য সরকারি কোনো অনুদান, সেটা লোনের মাধ্যমে হোক, কারণ পরিবারের কতটুকু, সকলের অর্থনৈতিক অবস্থা একরকম না, কারো হয়তো একটু বেশি লাগতে পারে, কারো একটু কম লাগতে পারে, তারপর যদি সরকারি ভাবে একটু অনুদান দিয়ে তাদেরকে সহায়তা করা যায়, আমার মনে হয় এটা একটু ভালো হয়। আমরা বিদেশে যারা আছি, আমরা তো দেশের জন্য কাজ করে যাচ্ছি এবং করব, আল্লাহ যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখে আমরা করব। এই বাংলাদেশ সরকার অর্থাৎ সরকারি ভাবে যদি আমাদের পরিবার বর্গকে সাহায্য করে থাকেন, সেই ঋণটাও কিন্তু আমরাই পরিশোধ করব, আমরাই করব, যেভাবেই করি আমরাই করবো, আল্লাহ যতদিন আমাদেরকে বাঁচায়। তো আমার মনে হয় অর্থ মন্ত্রণালয় যদি এভাবে একটু দৃষ্টি দেয়, আমার মনে হয় একটু ভালো হয়। ধন্যবাদ আপনাকে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা শুনলাম, চমৎকার করেই বলেছেন। আসলে প্রবাসীরা কিন্তু এখন বিব্রতকর অবস্থা আছে। গত কয়েকদিন আগে আমরা নোয়াখালীর একটি প্রতিবেদন দেখেছি টিভির, নোয়াখালীতে এক প্রবাসীর মানবতার জীবন চিত্রে আমরা দেখতে পেয়েছি। তো আমরা মনে করি যে প্রত্যেকটা প্রবাসীর জন্যই কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। এই মুহূর্তে অসংখ্য প্রবাসী বাংলাদেশেও রয়েছেন, তারাও কিন্তু মানবতার জীবনযাপন অনেকেই করছেন, যারা আসলে দীর্ঘদিন ধরে বাংলাদেশে আছে। হয়তো তারা রেমিটেন্স একসময় প্রচুর পরিমাণে পাঠিয়েছে, বাট এই মুহূর্তে প্যান্ডামিক টাইমে কিন্তু তারা কাজ হারিয়েছে, তারা চাকরিচ্যুত হয়েছে, ব্যবসা বাণিজ্য প্রায় স্থবিরত অবস্থায়, আমরা যেটুকু জানতে পেরেছি। আমরা এই বিষয়টি শুনলাম, আপনি চমৎকার করে বলছেন। অন্য আরেকটি প্রসঙ্গে এই বিষয়কে সাথে তাল মিলিয়ে আমরা বলতে চাই যে রায়হান, আপনার কাছে যে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সম্পর্কে আপনার কাছে শুনতে চাই, যে এখন শিক্ষার্থীদের অবস্থা কেমন, এবং ওখানকার স্কুলগুলো কি এখনো কি চলছে কিনা, এবং কি অবস্থা আছে তারা, সেই পড়াশোনাটা কিভাবে কার্যক্রম চলছে, এই বিষয়টা যদি একটু আপনি বলতেন রায়হান। জি, ধন্যবাদ জনাব কাউসার ভাই। ধন্যবাদ আমাদের আরেক সদের বড় ভাই, যার সাথে আমার প্রথম পরিচয়। আমার পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ। ওনার অনেক মূল্যবান কথাগুলো আমি শুনেছি এবং ওনার কথার সাথে আমিও একমত। তো যাই হোক, আমি অত্যন্ত দুঃখিত যে আমাকে ফোন দিয়ে অনেকে ডিস্টার্ব করতেছে, সেই জন্য প্রশ্নগুলো আমি মানে বুঝি প্রেক্ষিতে যে আমাদের প্রভিন্সিয়াল বেরোনা যে সিটিতে আমরা আছি, সেইখানে বর্তমান অবস্থা আমি মনে করি যে অন্যান্য থেকে আমাদের এখনো ভালো, এটার জন্য বন্ধুদের যেটাকে বলে, এবং আমাদের এখানের স্কুলগুলো এগুলো বাচ্চা লেখাপড়া ঠিকই করতেছে। আর যারা মনে করে সেগুলো বর্তমানে গভর্নমেন্ট বন্ধ রেখেছে কোভিড এর কারণে। তো সর্ব পরিস্থিতি আমাদের এখানে আমি যদি বলি যে মহান আল্লাহর রহমতে আমরা অনেকটাই ভালো, অন্যান্য শহরের তুলনায় অনেকটাই ভালো। জি, এবং ভবিষ্যৎ পরিকল্পনা যে বাচ্চারা যেভাবে মানে সামনের দিকে যেতেছে, লেখাপড়ার দিক থেকে আমাদের এখানে মোটামুটি আমরা সবাই স্থান থেকে জি,
জি যে মানে জি জি আমি এখন শুনতে পাচ্ছি, আপনার নেটওয়ার্ক একটু প্রবলেম। বলুন, আপনি শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি। আপনি যে প্রশ্নটা রেখেছেন আমার কাছে, যদি আমি ভুল না করি, যে বর্তমান যে এখানে যে স্কুলগুলোর উপরেই আপনি প্রশ্নটা রেখেছেন আমার মনে হয়। জি 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 বলছি যে এই স্কুলের পরিস্থিতিটা কি, সেখানে কি স্কুল এখনো চলছে, বা চললে কি ধরনের ক্যাটাগরিতে তারা পড়াচ্ছে, সেটাই আমরা জানতে চেয়েছিলাম। জি ধন্যবাদ। না আমি আবার বলি আপনাকে যে এখানে যে স্কুলগুলো অবশ্যই খোলা রয়েছে, যেটা এই যে আজিলো জিলো যেটাকে বলে, এবং এলিমেন্টারি, এই দুইটা সেক্টর এগুলো আছে, যেমন প্রিমা মেডিয়া বা ইউনিভার্সিটি, এগুলা আপাতত গভর্নমেন্ট বন্ধ রেখেছে আর কি। তো বিদায় সার্বিক পরিস্থিতি আমাদের এখানে অনেকই ভালো, আলহামদুলিল্লাহ আমি বলতে পারি ভালো। মানে আমরা এখনো চলাফেরা করতে পারতেছি, বা আমরা বাইরেতে পারতেছি। সাধারণত সন্ধ্যা 6টার পর থেকে যেমন মানে আপনার রেস্টুরেন্ট গুলা বন্ধ আছে, আর বাকি যে রেস্টুরেন্ট গুলো আছে, টেকওয়ে আছে, সবই খোলা আছে। এবং আমাদের এখানে নির্ধারিত একটা সময় গভর্নমেন্ট বেঁধে দিয়েছেন, যেটা আমাদের রাত্রে 10টার পর থেকে পাবলিক বাইরে যেতে পারবে না কোনো কারণ বিশেষ ছাড়া। আর যদিও কেউ বাইরে হয় অতি জরুরি, যেমন একজন ডাক্তারে যাবে, কাজ থেকে আসতেছে, আউট অফ সার্টিফিকেশন যেটা বলে, সেটা নিয়ে বাইরে যেতে পারতেছে। সেজন্য আমাদের এখানে তেমন একটা অসুবিধা হচ্ছে না আমাদের এখানে। জি, তাহলে তো ভালোই, আমরা বলতে পারি যে মোটামুটি স্বাস্থ্যবিধি মেনে সবকিছু পরিচালিত হচ্ছে। কারণ এখন তো যেহেতু প্যান্ডামিক টাইম চলছে, আমাদের জীবনযাত্রাও এগিয়ে যেতে হবে এবং পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে সবকিছু চলতে হবে, এটাই স্বাভাবিক। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আবারও আসবো। আমরা আবার চলে যাচ্ছি সুলতান শিকদার তার কাছে। সুলতান শিকদার, আপনার কাছে একই প্রশ্ন রাখতে চাই যে গালারাত বা ভারেজের অঞ্চলে যেই প্রভিন্সে আপনি আছেন, সেই প্রভিন্সের শিক্ষার্থীদের কি অবস্থা এবং শিক্ষার্থীদের পড়াশোনার অবস্থাটা কি, আমরা যদি একটু আপনার কাছ থেকে জানি, এবং বাংলাদেশি শিক্ষার্থীদের অবস্থাটা কি। সুলতান শিকদার, আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, ধন্যবাদ আপনাকে আবারও। আমি রায়হান ভাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি, তিনি আমাকে ধন্যবাদ জানিয়েছেন, হয়তো তার সাথে আমার এই প্রথম পরিচয়, এটাও সত্য। তো আমি আবারও ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি তার কাছে। আর একটা সুযোগ হয়েছে আপনার, বিশেষ করে রেজাউল ভাইয়ের মাধ্যমে একটা সুযোগ হয়েছে একে অপরের সাথে পরিচিত হওয়ার, এর জন্য রেজাউল ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে টাইমস যে টেলিভিশন আছেন বা প্রচার যারা আছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তো এখনকার যে স্কুলে লেখাপড়ার ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থার উপর দেখুন, প্রভাব যখন পড়ে সর্বক্ষেত্রেই পড়ে। শিক্ষা ব্যবস্থাটা, এটা এখন সুনির্দিষ্টভাবে বলা যায় না যে ওইভাবে আগের মতোই চলতেছে। তারা বিধিনিষেধ, সরকারি স্বাস্থ্য বিধিনিষেধ মেনেই চলতেছে। তো কিছু কিছু স্কুল এখানে খুলে দেওয়া হয়েছে। একটা কল নেই, আমাদের সাথে একটা কলার আছে, আমরা একটা কল নেই। আসসালামু আলাইকুম কলার, কে বলছেন? নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম কলার। কলার, আপনি শুনতে পাচ্ছেন? কলার, আপনাকে শুনতে পাচ্ছি না। আপনি যদি আমাদেরকে শুনে থাকেন, কেমন আছেন, কোথা থেকে বলছেন? কলার, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, আবার ট্রাই করেন, আমরা আপনাকে নিচ্ছি। জি, কথা বলছিলেন সুলতান শিকদার আপনি। জি, তো যেটা বলতে চাচ্ছিলাম যে কিছু কিছু স্কুল যেগুলো আছে মেডিয়ে বা স্কুলগুলো খোলা হয়েছিল, পরবর্তীতে আবার যখন কোভিড আবার ঊর্ধ্বগতি শুরু হলো, তখন এগুলোকে আবার বন্ধ করে দেওয়া হয়েছে। এখন সবাই লেখাপড়া করতেছে বিশেষ করে অনলাইনের মাধ্যমে। কারণ আপনাকে আগেই বলেছি আমি যে আমাদের এই এলাকাটা জোনা, রেড জোন আর কি। তো সে কারণে রেড জোন হিসাবে এখানে স্কুলে যাওয়া একেবারে নিষিদ্ধ না, কিছু কিছু জায়গা আছে যেটা বিধিনিষেধ মেনেই তারা আসা যাওয়া করে থাকে। কিন্তু শিশুদের জন্য এটা টোটালি একেবারে বন্ধ করে দেওয়া হয়েছিল, যে এখন তারা অনলাইনের মধ্যে লেখাপড়া করতেছে। এটার যেটা আগেই বললাম যে মানে প্রভাব যখন পড়ে তখন সর্বক্ষেত্রেই কিন্তু কম বেশি পড়ে, ক্ষতি সব জায়গায় হয়, রাষ্ট্রের ভাবেও হয় যেমন, ব্যক্তিগত ভাবেও মানুষ মানে সমস্যার সম্মুখীন হলে যা হয় এটা হয়। এটা নিয়ে এখন কিছু করার নাই, কিছু বলারও নাই। আমাদের তো এনে জোর করে কিছু চাপিয়েও দেওয়া যাবে না, এটা কারো কাছে চাপিয়ে দেওয়া যাবে না। কারণ আপনি যা কিছুই করেন না কেন, শিক্ষা, চাকরি, ব্যবসা, যা কিছুই করেন, সবার আগে আপনার লাইফ সিকিউরিটির প্রয়োজন।
আপনি হয়তো একটা বছর লেখাপড়ায় পিছিয়ে গেলেন, এটা ঠিক আছে, কিন্তু এই একটা বছর আগিয়ে থাকার জন্য জীবনটাকেও শেষ করে দেওয়া যাবে না। আমাদেরকে তো বেঁচে থেকেই সবকিছু করতে হবে। তো সে কারণে এরা লেখাপড়া সবাই করতেছে, তবে অনলাইনের মাধ্যমে। বাহ, দারুণ। এখন আসলে এই অনলাইন ভিত্তিক আমরা দেখছি যে মানে সর্বস্তরেই, শুধু ইতালি না না প্রত্যেকটা দেশেই কিন্তু আমরা দেখছি যে এখন তথ্যভিত্তিক এবং মানে নেট ভিত্তিক ভার্চুয়ালি কার্যক্রম, শুধু পড়ালেখাই না, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা, এই যে দেখেন আমরা যে আজকে কথা বলছি এটাও কিন্তু ভার্চুয়ালি হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা ভার্চুয়ালের প্রতি একটা ডিপেন্ডেন্ট কিন্তু হয়ে যাচ্ছি বাধ্যতামূলকই। এবং আমি বলবো যে এই ভার্চুয়ালের কারণে কিন্তু আমরা এগিয়ে যেতে পারছি, আমাদের সব ধরনের কার্যক্রম কিন্তু ভার্চুয়ালের মাধ্যমে সলভ হচ্ছে। এটাও একটা ভালো দিক, আপনি চমৎকার বলেছেন। আপনার কাছে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে সেটা হলো বর্তমানে যে কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে যে নির্বাচন হয়ে গেল, সেটাও কিন্তু ইলেকট্রিকের মাধ্যমে হয়ে গেল। এই যে আজকে আপনার সাথে আমার সাথে কথা হয়ে গেল, সেটাও কিন্তু বর্তমান যুগের এই আধুনিক প্রযুক্তির কারণেই কিন্তু। এটা শুধু একটা জায়গায় না, সারা পৃথিবীতে এটা হয়েছে বা হয়ে যাইতেছে। আর লেখাপড়াটা কিন্তু ঠিক এইভাবেই চলতেছে। তারা স্কুল থেকে প্রশ্নগুলো দিয়ে দিতেছে, তারা সেইভাবে লেখাপড়া করতেছে। ছেলেমেয়েরা এখন ঘরে বসেই লেখাপড়া করতেছে। সেটাই না, নিঃসন্দেহে এটা তো অবশ্যই ভালো দিক। যে বলবো যে আমাদের শুধু শিক্ষার্থীরা না, সবাই কিন্তু এগিয়ে যাচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু থেমে নেই, সবকিছুই চলছে ভার্চুয়ালের বদলতে। এটা একটা পজিটিভ দিক। আমরা আবার আসবো আপনার কাছে সুলতান শিকদার, আমরা আবার একটু যেতে চাই রায়হান আপনার কাছে। আমরা শুনবো যে এই যে একটু আগে আমরা আলোচনায় এনেছিলাম যে করোনা পরিস্থিতিতে প্রবাসীদের অবস্থা কিন্তু অত একটা ভালো নেই এবং প্রবাসীরা কিন্তু ভালো নেই। সেই ক্ষেত্রে আপনি নিজেও একজন প্রবাসী, সেক্ষেত্রে আমরা বলবো যে এখনকার যে পরিস্থিতি তাতে রেমিটেন্স প্রবাহ কতটুকু এগিয়ে যেতে পারে বা কতটুকু থমকে আছে বলে আপনার মনে হয়? যে না, রেমিটেন্স কিন্তু আমরা আসলে সেভাবে পাঠাতে পারছি কিনা। অনেক দোকান কিন্তু বন্ধ হয়ে আছে যেগুলো মানি ট্রান্সফার করতো, বিশেষ করে ইউরোপের কিন্তু আমরা দেখেছি যে চিত্রটি, যে ইতালি বলেন, ফ্রান্স, স্পেন এবং ইউকে সহ ইউরোপিয়ান কান্ট্রি সহ মিডল ইস্ট আমরা দেখেছি যে থমকে আছে। তাদের যে মানি ট্রান্সফার শপস গুলো আছে সেগুলো বন্ধ আছে ইতিমধ্যে, কারণ আমাদের প্রবাসী কিন্তু টাকা প্রেরণ করতে যাচ্ছে না। সেই ক্ষেত্রে আপনি কি বলতে চাচ্ছেন বিষয়টি? জি, ধন্যবাদ জনাব কাউসার ভাই, অসংখ্য ধন্যবাদ। বিষয়টা হলো কি যে যদি আজকে যদি অর্থনৈতিক চাঙ্গা না থাকে তাহলে অর্থনৈতিক অবস্থা ভালো কিভাবে হবে আমার প্রশ্ন। এখানে যে বিশ্ব মহামারী যে কোভিড-19 কারণে শুধু ইউরোপ বলে চলবে না, মোটামুটি পুরো পৃথিবীর মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে কোভিড এর কারণে। আর যেহেতু আমরা এখানে প্রবাসীরা, আমরা তো দেশের বাইরে আসছি যে যাতে আমাদের দেশের জন্য কিছু একটা করা, নিজের ফ্যামিলি, তাদের সবাইকে, ফ্যামিলি পরিবার যারা দেশে আছে বা এখানে আছে তাদেরকে লুক আফটার করা। যেহেতু আমরা এখানে আমাদের একটা কল এসছে। কলার, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? দুঃখিত কলার, আপনাকে আমরা হারিয়ে ফেলছি। আমরা আবার, আপনি ট্রাই করুন, আপনাকে আবার আমরা নেওয়ার চেষ্টা করছি। আমরা কথা বলছিলাম রায়হান আপনার সাথে, যে বলছিলেন যে প্রবাসীদের রেমিটেন্স, যোদ্ধাদের যে রেমিটেন্স প্রবাহ থমকে যাচ্ছে, এই বিষয়ে কথা বলছি। জি, ধন্যবাদ কাউসার ভাই। তো আমি যেটা বলবো, সত্যিকার অর্থে আমরা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, দেশের বাইরে যারা আছে, সেটা আপনিও হতে পারেন, আমিও হতে পারি, সবাই হতে পারে। তো এই বিষয়টা হলো কি, যেহেতু আমরা প্রবাসের দেশের বাইরে থেকে আমরা কিন্তু দেশের জন্য, আমাদের দেশের জন্য, মা ও মাটির টানের জন্য আমরা কিন্তু বাইরে থেকে দেশের জন্য কাজ করে যাচ্ছি সামাজিক ভাবে। তো দ্বিতীয়ত আমরা প্রবাসীরা, আমি মনে করি যে আমরা দেশের সম্পদ, জাতির সম্পদ। কারণ কি, কারণ এই প্রবাসীরা আছে বিদায় আমাদের দেশ মানে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখানে আমাদের অনেক বিশাল বড় একটা অবদান রয়েছে। তো আমি মাননীয় আমার বড় ভাই জনাব ফারুক শিকদার, যেহেতু আমি শ্রদ্ধার সাথে ওনাকে বলছি, যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্টের উনি একদম ভারপ্রাপ্ত সভাপতি, তো আপনাদের মাধ্যমে আমি ওনার কাছে বিনীত অনুরোধ করব যে যেহেতু আমরা
মানে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। আমরা দেশ এবং জাতির কল্যাণে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। তো আমি আশা রাখবো ওনার মাধ্যমে যে অনেকে আমি ধন্যবাদ দিব যে আমরা যারা প্রবাসীরা বাইরে আছি বর্তমানে যে পরিস্থিতির কারণে অনেকে ফ্যামিলি নিয়ে পারিবারিকভাবে অনেক সমস্যা জর্জরিত। তো যদি ওনাদের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব সাহেবের সুযোগ্য কন্যা, যেহেতু আমরা তো আর কিছুই চাই না যে আমরা মাঝে মধ্যে যদি প্রবাসের বাইরে আমরা যদি কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হই, আমরা আশা করতে পারি আমাদের দেশের যে সরকার প্রধান আছেন, সরকার আছেন, অবশ্যই প্রবাসীদের জন্য আমাদের জন্য কিছু না যে সাহায্যগুলো দরকার ওনারা সেই প্রচেষ্টা করবেন। আমি জানাবো আমার বড় ভাই আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, ওনার কাছে বিনীত অনুরোধ করব যে আপনি যদি আপনার মাধ্যমে যেমন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যারা দায়িত্বশীল আছেন, আপনারা যদি একটু পর বাইরে রয়েছে ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, অনেকের চাকরি নাই, অনেকের ব্যবসা নাই, অনেকের দোকান নাই, যেহেতু আমরা দেশ স্বাধীনের পরে আমরা কিন্তু রেমিটেন্স যোদ্ধা দেশের বাইরে, সেখানে আমাদের সরকারের কাছে দাবি থাকতেই পারে, আশা করতেই পারি যে আমাদের জন্য কিছু একটা করার জন্য, সেটা সামরিকভাবে হতে পারে, বর্তমান পরিপ্রেক্ষিতের উপরে হতে পারে। সেই দিকে যদি আপনাদের মতো লোক একটু আগে আসেন, ইনশাআল্লাহ সরকারের নজরে এগুলো নিয়ে আসেন, অবশ্যই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্বশীল যারা আছেন অবশ্যই সেটা ওনারা বিবেচনা করবেন বলে আমি আশা ব্যক্ত করি। জি, অসংখ্য ধন্যবাদ। চমৎকার করে বলেছেন আপনি। আমরাও আশা করি অবশ্যই প্রবাসীদের দাবি দেওয়া থাকবে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, এবং আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাদের প্রবাসীদের জন্য অনেক কাজ হাতে নিয়েছে এবং ইতিমধ্যে তার বাস্তবায়ন আমরা দেখছি। যেমন প্রবাসীরা, আমরা লাস্ট প্রেরণের কথা বলতাম, সেটা কিন্তু ওয়েজ অনার বোর্ড মেম্বারশিপ গঠনের মধ্য দিয়ে প্রবাসীদেরকে কিন্তু সম্মানিত করেছে। এখন কিন্তু সেই বোর্ডের মেম্বারশিপটা নিলে আমরা কিন্তু লাশগুলো বিনামূল্যে বাংলাদেশে প্রেরণ করছে বাংলাদেশ সরকার। এটা একটা অর্জন, এবং আমরা বলবো যে প্রবাসীদের আরো কিছু দাবি দেওয়া রয়েছে যেগুলো প্রবাসীরা চায় যে পেনশন স্কিমের আওতায় আনা, যেমন প্রণোদনা দিচ্ছে 2% রেমিটেন্সের উপরে, সেটা আমরা চাই না। আমরা চাই যে আমাদেরকে স্থায়ী একটা করা হোক, নীতিমালা করা হোক, যেখান থেকে আমরা রেমিটেন্স যোদ্ধার একটা পেনশন স্কিমের আওতায় আনতে পারবো যখন আমাদের বয়স বেড়ে যাবে কিংবা আমরা দেশে ফিরে আসবো। অসংখ্য ধন্যবাদ রায়হান, আপনি চমৎকার বলেছেন। আমরা এই প্রসঙ্গটি টেনে একটু ভারত আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান শিকদারের কাছে জানতে চাই যে এই যে রায়হান সাহেব বললেন যে আপনাদের অনেক কিছু করণীয় আছে, এই প্রসঙ্গটা যদি একটু টেনে আপনি বলতেন যে সুলতান শিকদার, যে আসলে কিভাবে এই প্রক্রিয়াটা আসলে করা যায় এবং সরকারের কাছে আপনাদের আওয়ামী লীগের পক্ষ থেকে কি বলতে চান বা কি বলার আছে বা পরামর্শ কি আপনার? ধন্যবাদ আপনাকে। আমার ভাই যে কথাটা বললেন যে বর্তমান সরকারের সাথে যেহেতু আমরা একই দলের সাথে জড়িত, তা তো অবশ্যই যে আমিও একজন প্রবাসী। এখানে একটা কথা ভুলে গেলে চলবে না, বর্তমান যে প্রধানমন্ত্রী তিনিও কিন্তু একটা সময় প্রবাসে ছিলেন, তিনিও কিন্তু প্রবাসীদের দুঃখ এবং কষ্টটা বোঝেন। এটা তাকে বোঝাতে হয় না, সে বাস্তবতার খাতিরে সে নিজেও বোঝেন তাদের জন্য। তাহলে এখন একটা বিষয় হলো কি, সবকিছুই তো হঠাৎ করেই করা যায় না, ইচ্ছা করলেই করা যায় না, এটার জন্য একটা প্রক্রিয়ার প্রয়োজন হয়, অনেকটা সময়ের দরকার হয়। এই কাউসার সাহেব যে কথাটা বললেন যে আমাদের বর্তমান সরকার কিন্তু প্রবাসীদের জন্য কিছু না কিছু ধীরে ধীরে করতেছে এবং একটা পর্যায়ে আসবে আমি আশা করি। আমি আপনাদের মাধ্যমে, আমি প্রথমে বলেছিলাম যে আপনার মাধ্যমে অর্থাৎ এই টেলিভিশনের মাধ্যমে আমি রাষ্ট্রপ্রধান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানাবো যে আমাদের যে কষ্টগুলো আছে, বিশেষ করে প্রবাসীদের জন্য সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলা যাতে একটু দৃষ্টি দেওয়া হয়। সমস্যাগুলো অনেক সমস্যা আছে আমাদের। আমি আপনাকে কি বলবো, এখন যদিও একটু ব্যক্তিগত একটা কথা চলে আসে, বলতে চাচ্ছিলাম না। গত কিছুদিন আগে আমাদের এলাকার একজন ভূমিদস্যু বলা যেতে পারে, আমার নিজের কতটুকু জমি তারা দখল করে নিয়ে গেছে এবং সেখানে সাহায্য নিয়েছে কার? আমাদের সম্মানিত আওয়ামী লীগের একজন সম্মানিত ব্যক্তি আছে তার। আমি যখন তার সাথে কথা বললাম, সে আমাকে কি বলছে জানেন? যে ভাই, এটা আমি জানি না, সেই ধরনের কোনো কথা বলে নাই। সে বলছে
যে আমার জমি জমা তারা নাকি জোর করে খাইতেছে, এই কারণে আমি তাদেরকে ওইভাবে কথাটা বলছি। এখন কিছু অসাধু ব্যক্তি যেমন আছে, অসাধু কিছু নেতাও আছে, স্বার্থর জন্য অনেক লোক আছে যারা, আপনি এটা, আমি খুব দুঃখিত, আমার কথাটা বলতেও কষ্ট হয়, আমরা কিন্তু বঙ্গবন্ধুকে হারিয়েছি। একদিকে ছিল দলের কিছু অসাধু লোক, আরেকদিকে ছিল স্বার্থবাদী কিছু মানুষ। এরা যেমন দলের যেমন ক্ষতি করেছে, দেশেরও ক্ষতি করেছে। তাদের, আমি দুঃখিত এভাবে কথাটা বলার জন্য, তাদের বংশধররা কিন্তু এখনো আছে। আমি গত পরশুদিন আমি একটা কথা একটা জায়গায় আলোচনা করতে গিয়ে কথাটা বলেছিলাম, ঠিক ব্যক্তিগতভাবে বলেছিলাম যে মানুষ সৃষ্টির পর হইতেই কিন্তু শয়তানের সাথে মানুষ যুদ্ধ করে বেঁচে আছে। অর্থাৎ আপনি ভালো লোক থাকবেন, পাশাপাশি আপনার পাশে একজন খারাপ লোক আছে, ওই খারাপ লোকটার সাথে যুদ্ধ করেই আপনাকে চলতে হবে। আর যুদ্ধটা হবে খারাপের সাথে ভালো, আর ভালোর সাথে খারাপ। এখন এখানে আমাদেরকে এখানে একটু সতর্ক থাকতে হবে যে আমি যে যুদ্ধটা করতেছি ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে, এটা বিবেচনা করে আমাদের কাজ করা উচিত। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। চমৎকার করে আপনি উপমা দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুলতান শিকদার। আমরা আবার তো চলে যেতে চাই রায়হান আপনার কাছে। আমরা আপনার বিষয়ে অনেক কিছুই জানি যে আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করেন, বৃহত্তর সিলেট ঐক্য পরিষদ ভেরোনা সভাপতির দায়িত্ব পালন করছেন এবং বাংলাদেশ সমিতি ভেরোনার সহ সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তো সেই দায়িত্ব পালন করতে গিয়ে প্রবাসীদের প্রত্যাশা কতটুকু প্রাপ্তিতে আপনি রূপ দিতে পেরেছেন বলে আপনি নিজে মনে করেন? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ কাউসার ভাই এবং ধন্যবাদ আমার শ্রদ্ধার বড় ভাই সুলতান শিকদার ভাইকে। ওনার অত্যন্ত মানে জার্নালিময় বক্তব্য যেটাকে বলে, যে সত্য প্রকাশ যেটাকে বলে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ওনাকে শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি। যে প্রশ্নটা করছেন আপনি দুইটি ভাগে, তো প্রথমত আমি শ্রদ্ধার সাথে সম্মানের সাথে আমার বেরোনার প্রবাসী যারা আছেন, বড় ভাই ছোট ভাই, আমি ওনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, সত্যিকার অর্থে কি আমরা এখানে যারা আছি আমরা সবই আন্তরিকতা একে অন্যের প্রতি এবং শ্রদ্ধাশীল, এবং আমরা যে কোনো প্রয়োজনে আমরা কিন্তু একমত হতে আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই। আর দ্বিতীয়ত হলো যে বাংলাদেশ যেটা বলছেন যে বাংলাদেশ সমিতি বা সিলেট ঐক্য পরিষদ, আমি মনে করি যে আমাদের স্থান থেকে আমি বাংলাদেশ সমিতি হচ্ছে আমাদের জাতীয় একটা সমিতি, যে জাতির প্রয়োজনে আমরা যে কোনো সময় প্রস্তুত, যে সেটা যে এখানে হোক দেশের বাইরে হোক, আমরা কিন্তু এক টেবিলে বসতে সবসময় প্রস্তুত। এবং আমি শ্রদ্ধার সাথে সম্মানের সাথে জানাচ্ছি যে আমাদের বর্তমান যে বাংলাদেশ সমিতির সম্মানিত সভাপতি, উনি একজন অত্যন্ত ভালো মনের অধিকারী একজন মানুষ। ব্যক্তিগত আমি ওনাকে ভালো করে চিনি, ভালো একজন লোক, যার সাথে কাজ করার আমার সুযোগ কিন্তু একে অন্যের পরিবারের লোকের মতোই আছে। মানে আমরা হইতে পারি, আমাদের একটা ন্যাশনালিটি আইডি যেটা হচ্ছে বাংলাদেশ, তারপরে হইতে পারে যে বাংলাদেশের 64টা জেলা, অবশ্যই 64টা জেলার মধ্যে 64টা লোক থাকবে, এটাই স্বাভাবিক বাস্তবতা যেটা। কিন্তু আমাদের ন্যাশনাল আইডি যেটা হচ্ছে এটা আমাদের বাংলাদেশ। মাটির টানে নারীর টানে আমাদেরকে সেই দেশে যেতেই হয়। আর দ্বিতীয়ত হয়েছে যখন যে সিলেট যেটা বলছেন, সিলেট ঐক্য পরিষদ যেটা, আমি শ্রদ্ধার সাথে সম্মানের সাথে জানাচ্ছি যে সিলেটের যারা আছেন বা এখানে যারা এই প্রবাসী যারা আছেন সবাই আমার সম্মানিত এবং শ্রদ্ধার ব্যক্তিত্ব, ছোটরা আছে বড় সব মিলেই। তো আসলে একটা লোকের কাজ করতে কি এখানে যে সবই যে মানে আমি সবার দুঃখ কষ্ট যে আমি একা বহন করে পারবো তা না। এখানে সাফল্য আছে, ব্যর্থতাও আছে, সফলতাও আছে। তবে আমি একজন সামাজিক ব্যক্তিত্ব হিসাবে আমি আমার স্থান থেকে আমি একজন স্পষ্টবাদী মানুষ। আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দেই না এবং অন্যের কাছে আমি মাথা নত করি না। এটা আমার পারিবারিক শিক্ষা। দ্বিতীয়ত হলো আমি আমার পরিবার থেকে একটা জিনিস, যে আমি যদি কাউকে সম্মান করি অবশ্য আরেকজন আমাকে সম্মান করবে। ঠিক আছে? তো আমি সবকিছুর ঊর্ধ্বে আমরা একে অন্যের ভাই। আমি সবসময় চেষ্টা করি সবার সাথে মিলেমিশে কাঁধে কাঁধ রেখে আমাদের সামাজিকতা,
আমাদের দেশের সুনাম, আমাদের দেশের যাতে লাল সবুজের পতাকাকে মানে সম্মানের সাথে এই প্রবাসের মাটিতে তুলে ধরা। তা উল্লেখযোগ্য যেটা আমি আপনাকে বলবো, গত কয়েকদিন আগে আমরা আমাদের ব্যানারে এই যে বেরোনা প্রভিন্সে আমরা অনেক মাস্কারিনা বিতরণ করেছি সামাজিকতা আমাদের সামর্থ্যের ভিতরে, ঠিক আছে। তো আমাদের উদ্দেশ্য লক্ষ্য হলো যেটা, আমাকে কিন্তু কেউ সবাই বাংলাদেশী হিসেবে চিনবে, আমার তারপরেও আমার ব্যক্তিগত একটা পরিচয় থাকতে পারে, আমি একজন মানুষ, আমি একজন সামাজিক জীব। আজকে এই যে জাতির কল্যাণে দেশের সুনাম রক্ষার্থে, সেটা হইতে পারে রাজশাহী, হইতে পারে চিটাং, জি আপনার মাইকটা স্টপ করা আছে। বাংলাদেশ হিসাবে, জি একজন বাংলাদেশী হিসাবে প্রবাসের মাটিতে আমাদের জাতীয় পতাকাকে, আমাদের মা ও মাটির সুনামকে আমরা অক্ষুণ্ণ রাখা। মাইকটা আবার অফ হয়ে গেছে, মাইক্রোফোনটা অফ হয়ে আছে আপনার। এইখানে আমরা যারা আছি সব বেরোনা প্রবাসী, সবাই আমরা একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল, একে অন্যের প্রতি আন্তরিকতা, এবং যে কোনো আবার বন্ধ হয়ে আছে, মাইকটা অফ হয়ে আছে আপনার। ব্যক্ত করছেন, আমি কারণ জি অসংখ্য ধন্যবাদ, আমাকে জি অসংখ্য ধন্যবাদ। আমরা আবার আসবো আপনার কাছে, আমরা আবার একটু চলে যেতে চাই, ভারেজ আওয়ামী লীগের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি জনাব সুলতান শিকদার আপনার কাছে। সুলতান শিকদার, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? সুলতান শিকদার আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমরা আপনার কাছে জানতে চাইবো যে আপনি ভারেজ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে একটা প্রতিক্রিয়া আপনার কাছে শুনতে যাবো, যে বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে যে জনপ্রতিনিধিরা করোনাকালে আমরা দেখেছি যে দুর্নীতিতে জড়িয়ে গিয়েছিল, যে বিভিন্ন ত্রাণ সামগ্রী আত্মসাতের চিত্র আমরা দেখেছি। একদিকে তারা দেখেছি যে আত্মসাৎ করছে, অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় কিন্তু তারা ধরাশায়ী হয়েছে এবং তাদের কিন্তু জেল হয়েছে, তাদের প্রতিনিধিত্ব বাতিলও হয়েছে, এমনও চিত্র আমরা দেখেছি। অন্যদিকে সমাজের কিছু অবক্ষয় আমরা দেখছি, যে নারী নির্যাতন, ধর্ষণের মতো ঘটনা আমরা দেখছি। এই বিষয়গুলো নিয়ে যে নতুন প্রজন্মের মধ্যে কিভাবে এটা থেকে ফিরিয়ে আনা যায়, সেই বিষয়টি আপনি কিভাবে দেখছেন এবং এই বিষয়ে আপনার কি মন্তব্য আমরা শুনতে চাই। সুলতান শিকদার, আপনি শুনতে পাচ্ছেন? সুলতান শিকদার আমাকে শুনতে পাচ্ছেন আপনি? সুলতান শিকদার আমাকে শুনতে পাচ্ছেন আপনি? দর্শক, আমরা আসলে ভার্চুয়াল প্রোগ্রামটি কিন্তু অনেক সময়, যেহেতু ভার্চুয়াল আপনারা জানেন, সেক্ষেত্রে অনেক সময় কিন্তু নেটওয়ার্কের ঝামেলা হয় এবং সেই কারণে আমাদের অনেক সময় আমাদের গেস্টদেরকে আমরা হারিয়ে ফেলি। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ পোষণ করছি। আবার যখন আমাদের সুলতান শিকদার সাহেব জয়েন করবেন, তখন আবার আমরা তার কাছে চলে যাবো। আমরা আবার একটু চলে যেতে চাই ভেরোনা আমাদের সাথে যুক্ত আছেন সিলেট সমিতির সম্মানিত সভাপতি রায়হান, আপনার সাথে আবার একটু কথোপকথনে যেতে চাই, যে এই যে সামাজিক অবক্ষয়ের চিত্রটি, এই চিত্রটি আপনি কিভাবে মূল্যায়ন করবেন এবং আপনি কি মনে করেন যে একজন নতুন প্রজন্মের, আমাদের যে তরুণ প্রজন্ম, তাদেরকে কিভাবে এই বিষয়গুলো থেকে ফিরিয়ে আনা যায় বলে আপনার কি মনে হয়? যে একান্নভুক্ত ফ্যামিলির যে একটা শিক্ষা, সেটি তো এখন অনেকাংশেই কমে আসছে। যে এখন কিন্তু আগেকার যুগে যেমন চাচা চাচি, ফুপুয়া ফুপু এবং বিভিন্ন দাদা দাদি নিয়ে আমরা যে একটা সংসারের জীবনযাপন করতাম, এক ফ্যামিলিতে প্রায় 20 জন 25 জনও থাকতো, আত্মীয় স্বজন সবাই মিলে একাত্র থাকতাম। যে একটা শিক্ষা, সেই পারিবারিক শিক্ষাটা তো একটু হলেও সংকুচিত হচ্ছে। এখন আমরা দেখা যায় যে শুধু বাবা মা ভাই বোন নিয়েই থাকছি। এই বিষয়টি কতটুকু প্রভাব ফেলে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে? আপনার কি মত এই বিষয়ে আমরা যদি শুনতাম? জি ধন্যবাদ জনাব কাউসার ভাই। সত্যিকার অর্থে বলবো কি, যে আমি যে ফ্যামিলি থেকে উঠেছি, আমাদের ফ্যামিলিতে আমার বাপ চাচা 8 জন,
এখন সেই ভাবতেছে আটজনের মধ্যে আমরা কতটুক বা চাচাতো ভাই, খালাতো ভাই বা আমাদের পারিবারিক, আমি মনে করি কি যে আমাদের যে অতীত যে জীবনগুলা, বাল্যকাল যাকে বলে আমাদের বাংলা ভাষায়, সেই যে জীবন আর আজকের জীবন, এখানের মধ্যে অনেক বেশি তফাৎ। বর্তমান যুগ, ডিজিটাল যুগ, বর্তমান যুগ অনেক কিছু মানে আপনার টেকনোলজিতে এগিয়ে গেছে। তো এই বর্তমান পরিস্থিতি দেখেন, একটা পরিবারে যদি সামাজিকতা মেনটেন করা হয়, যেখানে কর্তা বলেন, ফ্যামিলি কর্তা বলেন, বিশেষ করে বাবা এবং মা, বড় ভাই, বড় বোন, ওনারা যদি ওনাদের পরিবারের প্রতি, ভাই বিরাদের প্রতি, সন্তানের প্রতি একটু মনোযোগী হন, আমি মনে করি না যে সেই ফ্যামিলিতে কোনো কিছু হবে। তাও যদি এখানে যদি একটু গাইডলাইন ভালো থাকে, পারিবারিক শিক্ষা যাকে বলে, সেখানে ইসলামী শিক্ষা হতে পারে, সামাজিক শিক্ষা হতে পারে, মা বাবার থাকতে পারে। এই বিষয়গুলো যদি, সার্বিক বিষয়গুলো যদি আমরা আলোচনা করি, সেইখানে আমি মনে করি একটা ফ্যামিলির পারিবারিক শিক্ষাই আমার মনে করি তার জীবনে অনেক বড় শিক্ষা। অবশ্যই এখানে মা, একজন মা যদি শিক্ষিত, একটা জাতি শিক্ষিত। আর সেই মা কিন্তু বাবার থেকে অনেক বেশি অবদান সেই মায়ের। কারণ সেই মা, বাবা তো আপনি যেমন কাউসার ভাই আছেন, আমি আছি, আমারও 3টা বাচ্চা আছে, আমি তো এই যে মানে নিজের ব্যস্ততা নিয়ে ব্যস্ত, কিন্তু সত্যিকার অর্থে যে আমার বাচ্চাগুলোকে লুক আফটার করতেছে, আমি ধন্যবাদ জানাই আমার ওয়াইফকে, যে যিনি তারপরেও যে একজন মা একটা সন্তানকে যে শিক্ষা দিবে, একটা বাবা যে সন্তানকে যে শিক্ষাটা দিবে, সেই শিক্ষাটা যদি সঠিক হয়ে থাকে মানব জাতির জন্য, মানবতার কল্যাণের জন্য, আমি মনে করি সেই শিক্ষাটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আপনি অনেক বড় ডিগ্রি নিতে পারেন, অনেক কিছু করতে পারেন, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হতে পারেন, আমেরিকার রাষ্ট্রপতি হতে পারেন, যদি আপনার কাছে পারিবারিক শিক্ষাটা না থাকে, ইসলামে, যেমন আমি একজন মুসলিম পরিবারের সন্তান, আমার কাছে অবশ্যই সবকিছুর যদি আমার ইসলামিক সেই মন মানসিকতা থাকে, আল্লাহ রাসূলের প্রতি আমার আত্মবিশ্বাস থাকে, আমার জীবনের আর কি পাওয়ার আছে? আমার জীবনে তো আর চাওয়া পাওয়ার কিছু না। কিন্তু আমাকে শিখতে হবে যে আমার পরিবার আমাকে কি শিক্ষা দিয়েছে, আমি ছোটদের সাথে কি করব, বড়দের সাথে কি করব। আমি যতটুকু সম্মান আপনাকে দেব, আমি আশা করব যে আমি এর চেয়ে বেশি সম্মান আমি পাবো। আর সম্মান যদি কাউকে কেউ করে, সে কখনো ছোট হয় না। কারণ সম্মান এটা অনেকের পারিবারিক, অনেকের ব্যক্তিগত শিক্ষা, সামাজিকতা, সবকিছু মিলে আমি মনে করি যে আগের যে যুগ আর বর্তমান যুগ ভাই, আমার এখানে বলার কিছু রাখে না। কারণ আমরা যে শিক্ষাগুলো পাইছি, আপনি দেখেন স্কুল লাইফে আমাদের টিচাররা আমাদেরকে শাসন করছে, বর্তমান সময় কিন্তু সে শাসনগুলো করা যাচ্ছে না, শাসন করা যাচ্ছে না। কারণ কি? কারণ আগের সেই যুগ নাই। যত বেশি আপনি এইগুলো অ্যাভয়েড করে চলবেন, পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, যেমন আমাদের যে কালচার, বাঙালি কালচার যেগুলা, এশিয়ান কালচার যাকে বলে, আমরা কিন্তু ততই ক্ষতিগ্রস্ত হব আমি মনে করি। তারপরে এই যে ইন্টারনেট আছে, ট্যাবলেট আছে, বাচ্চারা সন্ধ্যার পরে কি করে না করে আমরা তো কেউ কিছু বলতে পারি না, সব যার যার কাজকর্মে ব্যস্ত। কিন্তু একটা ফ্যামিলির যদি প্রধান যে গার্জেন, একটা ফ্যামিলির কর্তা, অনেক যদি ওনার দৃষ্টি রাখেন যে আমার বাচ্চা কি করতেছে, আমার ভাই কি করতেছে, এগুলা যদি আমরা সবাই একটু, শুধু পারিবারিক না, যেমন আপনি কাউসার ভাই, আপনি আমার একজন ভাই হিসাবে আপনি যদি দেখেন আপনার একজন ছোট ভাই সে মানে অন্য একটা কিছু করতেছে, আপনি এখানে যদি একটা প্রতিবাদ সৃষ্টি করেন, তাকে ভালো একটা দিক নির্দেশনা দেন, সেটা স্নেহ দিয়ে দিতে পারেন, ভালোবাসা দিয়ে দিতে পারেন, সামাজিক ভাবে দিতে পারেন। চমৎকার করে বলেছেন আপনি, অসংখ্য ধন্যবাদ আপনাকে মোহাম্মদ রায়হান আহমেদ। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা একদম সুন্দর করে নিজের অবস্থান থেকে আপনি তুলে ধরেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আবার একটু যেতে চাই সুলতান শিকদার আপনার কাছে। সুলতান শিকদার আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমরা আপনার কাছে আবার একটু যেতে চাচ্ছি। আমরা জানি যে আপনি ভারেজ আওয়ামী লীগের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে আছেন। আপনার কাছে যদি একই প্রশ্নটি আমরা করতে চাই, যে এই যে বর্তমানে জনপ্রতিনিধিদের দুর্নীতি আমরা দেখেছি, একাধারে তারা দুর্নীতি করেছে, অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ব্যবস্থা নিয়েছে, তাদের প্রতিনিধিত্ব হারিয়েছেন এবং তারা কিন্তু জেলে আছে এখন। আবার অন্যদিকে দেখছি যে সামাজিক অবক্ষয় চিত্রটা দেখছি আমরা, যে
নারী নির্যাতন, ধর্ষণ বিভিন্ন রূপ দেখছি। তো এই বিষয় থেকে আমাদের নতুন প্রজন্মকে কিভাবে ফিরিয়ে আনা যায় বলে আপনি মনে করেন সুলতান শিকদার? ধন্যবাদ আপনাকে। আসলে এই প্রশ্নটা একটু জটিলও বলা যেতে পারে এবং এটাকে একটু বিস্তারভাবে আলোচনা করা যেতে পারে। সর্বপ্রথমে আমি আপনার মাধ্যমে ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি সেসব দুর্নীতিবাজদের, যারা দুর্নীতি করে, দুর্নীতির সাথে জড়িত। এরা শুধু কোনো দলের শত্রু না, এরা টোটালি একটা দেশের শত্রু। রাইট। আমি সর্বপ্রথমেই নিন্দা জানাই এবং ধিক্কার জানাচ্ছি তাদেরকে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবো তাদের বিরুদ্ধে যেন যথাযথভাবে এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। তাদেরকে শুধু প্রতিনিধিত্ব থেকে বাইরে সরিয়ে দিলেই চলবে না, তারা যেন সারা জীবনে কখনো আসতে না পারে সে ব্যবস্থাও করতে হবে। আমি পাশাপাশি আপনাকে একটা বিষয় জানাই, সেটা আজকে না, ঘটনাটা হয়তো বা 90-92 সনে আমি সম্মানিত একজন সংসদ সদস্যের সাথে যখন কথা বলেছিলাম, কথা প্রসঙ্গে তাকে আমি অনুরোধটা করেছিলাম যে আমরা যদি সংসদ থেকে এমন একটা আইন করতে পারি বা আপনারা করতে পারেন, যেটা হলো একজন দলীয় ব্যক্তি দল থেকে বহিষ্কার হয়ে যাওয়ার পর তাকে অন্য কোনো দলে গ্রহণ করা যাবে না। যদি আপনি এরকম কোন একটা আইন করতে পারেন, যদিও এটা থেকে হয়তো অনেকেই বলবেন তার ব্যক্তিগত অধিকারকে ক্ষুণ্ণ করা হচ্ছে। এখন তাকে কোন ব্যক্তিগত অধিকারে আমার ক্ষতি করতেছে? সে দেশের ক্ষতি করতেছে, সে তো বৃহত্তর ক্ষতি করতেছে, দেশের ক্ষতি করতেছে, জনগণের ক্ষতি হইতেছে, এবং তারে আমরা চাইতেছি তার ব্যক্তিগত সুবিধা তাকে বঞ্চিত রাখার জন্য। অতএব তাদেরকে যদি এরা যদি রাজনৈতিক ভাবে কোথাও থেকে কোনো সাহায্য সহযোগিতা না পায়, তাহলে আমার মনে হয় তাদেরকে অনেকভাবে দমন করা সম্ভব দুর্নীতিবাজদের। কারণ টোটালি দুর্নীতিটা তো হয়, আমি যেটা বলতে চাই যে এককভাবে শুধু একটা সরকারকে দায় দিলে হবে না, এটা কিন্তু একটা ধারাবাহিকতা। আপনি যদি দেখেন সেই আমাদের আমি জানি না আমার ভাই কি রাজনৈতিক ভাবে আবার একটু কথাটা কেমন আমার কাছে মনে হলো যে অন্য কোনো মানে অন্য রাজনৈতিক চিন্তা ভাবনার বা ধ্যান ধারণায় কিনা আমি জানি না। এই ঘটনাগুলো কিন্তু 75-এর পরবর্তী সময় হইতেই কিন্তু ঘটে আসতেছে। আপনি যখন একটা দুর্নীতি, একটা অপরাধ, মানুষ হত্যা হলো পৃথিবীর মধ্যে সর্বোচ্চ অপরাধ। আপনি কোন ধর্মই কিন্তু বলতেছে না মানুষকে বিনা কারণে হত্যা করা যায়, কিন্তু এরা কিন্তু সামান্য কারণেই মানুষকে হত্যা করেছেন। এবং হত্যার সেই রাজনীতিটা আমার মতে 1991-এর পরে, বাংলাদেশের কথা বলতেছি, যদি আমরা ওই সময়টা নতুন করে রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম, অর্থাৎ দল বাদ দিয়ে নয়, এদের চিন্তা ভাবনা থেকে নতুন করে, এরাই থাকবে, এরাই করবে, কিন্তু তাদের চিন্তা ভাবনাটা আসতে হবে নতুন করে, যাতে আমাদের এই দুর্নীতিবাজ, তারপরে মানে সুবিধাভোগী সাহায্য সহযোগিতা না পায়। সন্ত্রাসীদের ক্ষেত্রে যদি আমি বলি, আমাদের মনে রাখা দরকার মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন সময় বিরোধী দলীয় নেত্রী ছিলেন, তিনি কিন্তু সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে এই দুর্নীতিবাজ, সন্ত্রাসী, এদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করা হোক। তৎকালীন সময় কিন্তু এটা আমলে নেয়নি তৎকালীন সরকার। এখানে যদি তখন আমলে হয়তো আলোচনা সাপেক্ষে তাদেরকে কিভাবে দমন করা যায়, অর্থাৎ সর্বদলীয় একটা কমিটির মাধ্যমে এগুলো দমন করতে গেলে একটা কথা মনে রাখবেন আপনি, আগাছা যখন ছোট থাকে তখন সহজে তাকে উঠিয়ে ফেলা যায়। হ্যাঁ, আগাছাটা যখন শক্ত এবং মজবুত হয়ে যায় তখন কিন্তু মূল গাছটাকে সে খেয়ে ফেলে। তো দুর্নীতিটা এমন একটা পর্যায়ে হয়ে গেছে, এটাকে আস্তে আস্তে আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে যে নিজের দলের যারা আছে তাদেরকেও ছাড় দিচ্ছেন না, আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এবং আরো কঠোর হওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি তাকে। ধর্ষণের ক্ষেত্রে যে কথাটা বললেন, আমি দুঃখিত এবং লজ্জিত, যারা এই ঘটনার সাথে জড়িত, যারা এই ধরনের কাজকর্ম করতেছে, আমি জানি না নিন্দা করার ভাষাটা কি। আমি ধিক্কার জানাচ্ছি এবং নিন্দাও জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি বর্তমান যে একটি আইনটা করা হয়েছে, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আমি অনুরোধ জানাবো যে আইনটা যেন যথাযথভাবে প্রয়োগ করা হয় এবং এসব কাজে যারা গাফলতি করবে, যারা তদন্ত সাপেক্ষে তদন্ত করবে, যারা এসব কাজকর্মের সাথে তদন্ত কর্মকর্তা থাকে, যারা এই কাজে নিয়োজিত,
তাদের মধ্যেও যদি কোনো গাফিলতি থাকে তাদের মধ্যেও যেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। অর্থাৎ একের টোটাল যে কোনো রকমের দুর্নীতি, অপরাধ, সন্ত্রাসী অপরাধ হোক, নারী নির্যাতন হোক, কঠোরভাবে দমন করার জন্যই আমি আহ্বান জানাচ্ছি আমার বর্তমান সরকার, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্র পরিচালনার সাথে যারা হয়তো ভবিষ্যতেও যদি অন্য কেউ আসেন, আমি তাদেরকেও অনুরোধ জানিয়ে রাখছি আপনার মাধ্যমে। আমি আপনার কাউসার ভাই, আপনার অনুমতির সাপেক্ষে আমি দুইটা কথা বলতে চাই। জি অবশ্যই। ধন্যবাদ জানাই জনাব সুলতান শিকদার ভাইকে, আমার শ্রদ্ধেয় বড় ভাই। আমি আপনাদের মাধ্যমে শাহজালালের পূর্ণভূমি 360 আউলিয়ার যে পূর্ণভূমি, সবুজে ঘেরাও, যেখানে আমার সিলেটের ঘটনা, যেটা যেমন এমসি কলেজের যে দর্শন, 10,000 টাকার জন্য যে পুলিশ একটা 2 মাসের বাচ্চাকে রেখে একটা বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আমি ধিক্কার জানাই, আমি তীব্র নিন্দা জানাই যে তাদের মতো কুলাঙ্গারদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার কাছে আপনাদের মাধ্যমে যে আজকে যে রায়হান হত্যার যে এসআই পুলিশের যে আকবর, তাকে ধরা হয়েছে অনেক সাজানো নাটক কল্পনার পরে। আমি তীব্র নিন্দা জানাই যে আজকে যদি আমাদের দেশ এতটুক মানে সেখানে যদি স্বাধীন সার্বভৌমত্ব থাকতো, বিশেষ করে বিচার বিভাগ, প্রশাসন বিভাগ, আপনার কাছে প্রশ্ন, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন, 10,000 টাকার একটা জীবনের মূল্য কি 10,000 টাকা? না, 10,000 টাকা না। দ্বিতীয় প্রশ্ন হলো যে আজকে তাকে ধরা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর কোনো কিছু হয় না। আমরা একজন প্রবাসী হিসাবে আজকে যদি সেটা আপনার ভাই হতো, আপনি কি পদক্ষেপ নিতেন? আমি জনাব সুলতান শিকদার ভাইয়ের মাধ্যমে, আপনাদের মাধ্যমে বাংলাদেশের জাতির কাছে, রাষ্ট্রপ্রধানের কাছে আমার আকুল আবেদন যে এই যে মানে অন্যায়গুলো হচ্ছে, দর্শন, দুর্নীতিবাজ যারা 10,000 টাকার জন্য মানুষকে মেরে ফেলতেছে, তাদের বিচার করবে কে? তাদেরকে একটা বিচারের আয়ত্তে আনা হোক, যাদের এই বিচার দেখে আগামীতে আরেকটা আকবর যেন সৃষ্টি না হয়, আরেকজন দুর্নীতিবাজ যেন সৃষ্টি না হয়। আমি আপনাদের মাধ্যমে শ্রদ্ধা রেখে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করব যে এই বিষয়গুলা যত তাড়াতাড়ি আপনারা ব্যবস্থা নেবেন, আমি মনে করি জাতি আমরা আপনাদের কাছ থেকে উপকৃত হব। ধন্যবাদ আপনাদেরকে। অবশ্যই আমরা দেখছি অলরেডি যে ইতিমধ্যে কিন্তু সেই সব ঘটনাচক্রে যারা ঘটিয়েছে তাদেরকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে, কোন ক্ষেত্রে তাদেরকে বিচারাধীন রয়েছে, প্রক্রিয়া রয়েছে। আমরা কিন্তু একটা পর একটা ঘটনা দেখছি। আমরা বরিশালের সেই ঘটনাটি দেখেছি যে আমরা রিফাত হত্যার বিষয়ে কিন্তু রায় শুনেছি। আমরা দেখছি একটা পর একটা কিন্তু আমাদের বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কিন্তু পদক্ষেপ নিচ্ছে। অন্যদিকে দুর্নীতিও হচ্ছে, অন্যদিকে ধর্ষণ হচ্ছে, সবকিছুই হচ্ছে। আবার তারও কিন্তু প্রতিকারের জন্য ব্যবস্থাও কিন্তু আমাদের পুলিশ বাহিনী, আমাদের র্যাব বাহিনী কিন্তু বদ্ধপরিকর। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা শেষ বক্তব্য শুনতে চাই। আমরা প্রথমেই রায়হান, আপনার কাছে আমরা শুনতে চাইবো যে আপনি আমাদের আজকের ইউরোপ টাইমসের দর্শকের জন্য আপনার কি বলার আছে, প্রবাসী এবং দেশের ভাই বোনদের জন্য আপনার কি বলার আছে এই প্যান্ডামিক টাইমে? এখন আবার কিন্তু প্যান্ডামিকটা তীব্রতর হয়ে উঠছে, বিশেষ করে ইউরোপ জুড়ে, ইটালি সহ, এবং বাংলাদেশেও কিন্তু এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো এই বিষয়ে আপনার কি বলার আছে আমাদের দর্শকদের জন্য? জি, ধন্যবাদ জনাব কাউসার ভাই। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বেরোনার সকল প্রবাসীদের পক্ষ থেকে, যেহেতু আপনি আগেই বলেছেন যে একটা ভালোবাসার শহর, অবশ্যই আমাদের এই শহরটা হচ্ছে ভালোবাসার শহর, সকলের পক্ষ থেকে আমি নিউজ 24 এর মানে উত্তর কামনা করছি যে আপনারা যে ধারাবাহিকভাবে যে অনুষ্ঠানগুলো করতেছে আপনারা সেইভাবে করে যাবেন এবং দেশ জাতির উপকার হবে। এবং দর্শকের উদ্দেশ্যে বলবো যে সম্মানিত দর্শকবৃন্দ, আমরা অনেক সময় কথা বলছি আপনাদের মানে নিউজ 24 এর মাধ্যমে, নিউজ টাইম 24 এর মাধ্যমে, তো অনেক কথার মাঝে আমাদের হয়তো অনেক কিছু গুছিয়ে বলা হয় নাই বা বলার যেগুলো ছিল, জানি না আপনারা কতটুকু উপকৃত হয়েছেন। তারপরেও আমি আপনাদের কাছে বলবো, আমাদের বেরোনোর সকল প্রবাসীর পক্ষ থেকে আপনাদের, বিশেষ করে কাউসার ভাই
দর্শক, জনাব টিপু সুলতান শিকদার ভাই, আপনাদের সবার প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, আপনাদের উত্তর সাফল্য কামনা করি। এবং আমাদের বেরোনা প্রবাস সকল প্রবাসীর পক্ষ থেকে, বিশেষ করে কাউসার ভাই সহ আমার টিপু সুলতান শিকদার ভাই, বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, আপনাদের আমন্ত্রণ আমাদের পক্ষ থেকে। বেরোনাতে আপনারা আসবেন, আপনারা আসলে আমরা অনেক খুশি হব এবং আমাদেরকে দেখে যাবেন। যে কোনো প্রয়োজনে আপনাদের সাথে আমরা একযোগে কাজ করতে প্রস্তুত রয়েছি, বিশেষ করে বেরোনার প্রবাসী। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের সেই সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মোহাম্মদ রায়হান আহমেদ, সভাপতি, বৃহত্তর সিলেট ঐক্য পরিষদ, ভেরোনা। চমৎকার বলেছেন। আমরা অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে চলে এসেছি। আমরা দীর্ঘক্ষণ আলাপ করলাম। আমরা মনে করি যে আমাদের এই কথোপকথনের মধ্য দিয়ে কিছুটা হলেও প্রবাসীদের স্বার্থ রক্ষায় উপকৃত হবে প্রবাসীরা, এমনটি প্রত্যাশা রাখছি। আমরা অনুষ্ঠানের শেষ বক্তব্য শুনবো। আমাদের সাথে যুক্ত আছেন ভারেস প্রভিন্সি ইতালি আওয়ামী লীগের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি সুলতান শিকদার। সুলতান শিকদার, আপনি দর্শকদের জন্য আপনার কি বলার আছে আজকের ইউরোপ টাইমসের দর্শকদের জন্য? সুলতান শিকদার। সুলতান শিকদার, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, আপনার মাইকটি মনে হয় আনমিউট আছে। আমরা আপনাকে শুনতে পাচ্ছি না সুলতান শিকদার। সুলতান শিকদার, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, আপনার মাইকটি আনমিউট করেন। জি এখন শুনছি। হেডফোন ডিস্টার্ব আছে আপনার সুলতান শিকদার, আপনার মাইক্রোফোনটি ডিস্টার্ব আছে। আচ্ছা, এখন শুনেন? জি এখন শুনতে পাচ্ছি, বলুন। আমি ধন্যবাদ জানাচ্ছি ইউরোপ টাইমসকে, আমি ধন্যবাদ জানাচ্ছি নিউজ 24। আমার ভাই যে কথাটা বললেন আমি ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, টাইমস 24। আমি রায়হান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি তাকেও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এলাকায় ঘুরতে আসার জন্য। জি, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, জি আমরা শুনছি সম্মানিত অতিথি, আপনাকে আমরা শুনছি। আমি প্রথমে যেটা বলতে চাই, রায়হান ভাই একটি কথা বলেছিলেন, সুশিক্ষা। শিক্ষা একটা পারিবারিকভাবেও হয়। আমরা শিক্ষা গ্রহণ করি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে। আমি দাবি জানাবো, অনুরোধ জানাবো সারা বিশ্বের মানুষকে, তোমরা শিক্ষিত হওয়ার আগে বিবেকবান মানুষ হও। কারণ শিক্ষা দিয়ে কিন্তু বিবেক অর্জন করা যায় না। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, সারা পৃথিবীতে যত দুর্নীতি, অপরাধ, যত ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড আছে, অশিক্ষিত লোকরা কিন্তু এখানে জড়িত নাই। কয়েক হাজারের মধ্যে হয়তো একজন দুজন আপনি পাইতে পারেন। এরা কিন্তু অনেকেই কিন্তু উচ্চ শিক্ষিত এবং শিক্ষিত লোক। কিন্তু আপনি যদি শিক্ষিত লোকই হন আর আপনার যদি বিবেকই না থাকে, আপনি যদি বিবেকহীন হন, তাহলে সেই শিক্ষার মর্যাদা থাকবে কোথায়? আমি সর্বপ্রথম অনুরোধ জানাবো, আপনি শিক্ষিত হন, পাশাপাশি বিবেকবান হন। যে কাজটা আপনার করা যাবে কি করা যাবে না এটা চিন্তা করেই করা উচিত। আরেকটি কথা বলতে চাই, একটা কথা আমাদের মনে রাখতে হবে, যারা অপরাধ করে থাকেন তারা কিন্তু অপরাধ, যারা দুর্নীতির সাথে থাকেন তারা দুর্নীতিবাজ। আমরা কিন্তু এটা চিহ্নিত করতে চাই এবং করতেছি। কিছু কিছু সমস্যা আছে। আমি আজকে আমি দুঃখিত একটি কথা বলতে চাই। আমাদের দেশের, আমি খুব লজ্জিত, আমাদের বিশিষ্ট কিছু ব্যক্তিবর্গ, নাম উচ্চারণ করতে চাচ্ছি না, তিনি কিন্তু টেলিফোনে বলেছিলেন তার কর্মী বাহিনীদেরকে যে আমাদের কিছু মেয়েদেরকে দিয়ে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করে দাও। তাহলে আমি এখান থেকে স্পষ্ট একটা ধারণা পাইতেছি যে আমার নেতা আমাকে নির্দেশ দিচ্ছে
নারী নির্যাতন করার জন্য, এবং আমি নির্যাতন করব, মামলাটা দিব তার নামে। জি, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকেও এখান থেকে বের হয়ে আসা উচিত। বিরোধিতা করার জন্য শুধু বিরোধিতা নয়, আমি আপনার ভালো কাজের জন্য যেমন প্রশংসা করব, খারাপ কাজের জন্য নিন্দা করব। আমরা কিন্তু সেটা করতেছি না। যেটা ভালো সেটার জন্য আমরা যেটা নিন্দা করতেছি, যেটা খারাপ সেটার জন্য নিন্দা করতেছি, যার জন্য আসলে জনগণও এখানে একটা বিভ্রান্তির মধ্যে পড়তেছে যে আসলে কোনটা সঠিক কাজ। যেটা ভালো সেখানেও বিরোধিতা করতেছি, যেটা খারাপ সেখানেও বিরোধিতা করতেছি, তাহলে আমরা চাইতেছি। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি 1 মিনিটের মধ্যে একটা শেষ বক্তব্য যে আমাদের দর্শকদের জন্য, সুলতান শিকদার, একদম অনুষ্ঠান। আমি আবারও বলছি, ইউরোপ টাইমস দর্শক যারা আছেন আপনাদেরকে ধন্যবাদ, যারা দেখেছেন বা দেখছেন। আমি কর্মকর্তা কর্মচারী ইউরোপ টাইমসের কলা কৌশলী যারা আছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। নিউজ 24, আমি এদেরকেও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা দেখছেন ইউরোপ থেকে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে। আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদেরকে বিশেষ করে আপনার প্রতি কৃতজ্ঞ প্রকাশ করছি আমাদেরকে এখানে আহ্বান করার জন্য। আর রায়হান ভাইয়ের প্রতি আমার আমন্ত্রণ রইল, আপনি যদি সুযোগ সুবিধা পান বারে যে চলে আসেন, আমরা এক সময় একটু চা খাই একসাথে। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। আর বিশেষ করে আপনি অনুষ্ঠান পরিচালক, আপনিও তো ইতালিতে থাকতেন, এখন দেশে হয়তো থাকেন, আপনার প্রতি অনুরোধ রইল আপনি যদি এখানে আসেন একটু চা খাবো একসাথে। ধন্যবাদ সবাই। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ সুলতান শিকদার, ভারত আওয়ামী লীগ ইতালির সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে দর্শক যুক্ত ছিলেন মোহাম্মদ রায়হান আহমেদ, সভাপতি বৃহত্তর সিলেট ঐক্য পরিষদ ভেরোনা ইতালি এবং সহ সাধারণ সম্পাদক বাংলাদেশ সমিতি ভেরোনা ইতালি। দুজন অতিথিকেই আমরা কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আজকে ইউরোপ টাইমসের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। টাইমস 24 টিভির আজকে ইউরোপ টাইমসের 32তম পর্বে আমরা উপনীত হয়েছি। দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাদেরকে কল করেছেন। অনেকের কলই আমরা হয়তো নেটওয়ার্কের কারণে অ্যাকসেপ্ট করতে পারিনি, এবং অসংখ্য দর্শক আমাদেরকে দেখছেন এবং আমাদেরকে কমেন্টস করে শুভেচ্ছা জানিয়েছেন। সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা রইল। এই অনুষ্ঠানটি প্রতি সোমবার রাত বাংলাদেশ সময় 10টা এবং ইতালি সময় বিকাল 5টায় অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ রইল। এবং দর্শক, আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা একটি শোক বার্তা দিতে চাই। ইতালির প্রবাসী, ইতালির ভিসেন্সায় যিনি দীর্ঘদিন বসবাস করছেন, সেই মানুষটি জনাব জামান মুন্সি গতকাল বাংলাদেশ সময় মাগরিবের পরেই তিনি বাংলাদেশ সময় সন্ধ্যার পরে মাদারীপুর জেলার মোস্তফাপুর মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। তার বিধি আত্মার মাগফিরাত আমরা কামনা করছি। আমরা তার জন্য দোয়া করছি। একজন রেমিটেন্স যোদ্ধা এভাবে জীবন অকালে মৃত্যুর কোলে ঢলে পড়লো, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি যে ভাইয়েরা হেলমেট বিহীন মোটরসাইকেল চালান, সকলের প্রতি অনুরোধ করব আপনারা হেলমেট দিয়ে এবং যথাযথ পোশাক আশাক নিয়ে মোটরসাইকেল নিয়ে বের হবেন এবং সাবধানে মোটরসাইকেল চালনা করবেন, এমনটি প্রত্যাশা রাখছি। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ রেখে আজ এখানেই শেষ করছি। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন, এই প্রত্যাশা বিদায় নিচ্ছি। এবং ঘরে থাকুন এবং যে যে দেশেই থাকেন সেই দেশের স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক পরে বাহিরে যান, এমনটি প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়। দাম দিয়ে কিনেছি